তাহলে আজকে আমাদের রিভিশন ক্লাসের প্রথম বিষয়টা হবে কি ওই স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। তো প্রথমে আমরা যাব ডাল্টনের, ওনার যে বক্তব্যটা ছিল। ডাল্টন কি বলছিলেন যে পরমাণুটা অবিভাজ্য, মানে ভাগ করা যায় না। পরবর্তীতে ভুল প্রমাণিত হওয়ার পরে আসছে কি পরমাণু বিভাজ্য এবং এটাকে কি ভাগ করা যায়। তো এগুলা কি অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত। ফার্স্ট হচ্ছে কণিকা কি বা মূল কণিকা জিনিসটা কি। আমরা বলবো যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয়। মূল কণিকাটাকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করেছি। কি কি? স্থায়ী মূল কণিকা বা মৌলিক কণিকা যাই বলি, অস্থায়ী মূল কণিকা, যৌগিক মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকা বলতে আমরা বুঝি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা এগুলোকে মনে রাখার জন্য আমি সূত্র দিয়েছি, তাও আবার বোর্ডে আবার আরেকটা নতুন লিখে দিব। আর যৌগিক হচ্ছে অস্থায়ী মূল কণিকার ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা আছে যে অনেক বই দেখবা অনেকটা ইনফরমেশন দেওয়া আছে, তবে যতটুকু জানা আছে অস্থায়ী মূল কণিকা প্রায় 200 বা তার বেশি। আর যৌগিক মূল কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি আলফা আর একটা হচ্ছে ডিউটেরন। এটাকে আমরা যৌগিক মূল কণিকা বলি বা কম্পোজিট মূল কণিকা। আলফা কণিকা আর একটা হচ্ছে ডিউটেরন। এখন এটার একটু চার্ট একটু বোর্ডে লিখুন। স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবিষ্কারের কাহিনীটা হচ্ছে এটা কারা কে আবিষ্কার করলো, কোনটা আবিষ্কার করলো? ইট পরে নিচে, ইট পরে নিচে। ইথে হচ্ছে ইলেকট্রন, হচ্ছে থমসন আবিষ্কারক, পরে মানে হচ্ছে প্রোটন, রে মানে রাদারফোর্ড, নি মানে নিউট্রন, ছে মানে চ্যাডউইক। এই হচ্ছে আবিষ্কারক। আর হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা গুলো কি? এরা হচ্ছে কি অল্প মানে সময় থাকে। তো এগুলোকে যদি আমরা মনে মানে 200টা আছে, তার কয়েকটাকে যদি আমরা মনে রাখতে যাই, তো এইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আগে যেটা দিয়েছিলাম যে নিউট্রন গ্রামের, আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। অর্থাৎ নিউট্রন, গ্রাভিট্রন, অ্যান্টি নিউট্রন, ম্যাসন, তারপরে প্রেমে মানে হ্যাঁ পজিট্রন, আর ব্যস্ত মানে বসন। তাছাড়া এটা ছাড়া যদি তুমি ওইটা দিতে চাও তাহলে লিখতে পারো মিনি আন্টির মেয়ে গভীরভাবে পাপ্পুকে ভালোবাসে। তার মানে আমরা বলতে পারি মি মানে নিউন, নি মানে নিউট্রিনো, নিউট্রিনো। নিউট্রন বললে কিন্তু আবার স্থায়ী হয়ে যাবে, এটা হচ্ছে নিউট্রিনো। আন্টি মানে অ্যান্টি নিউট্রিনো। আন্টির কথা বলতে আমরা মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো। মে মানে হচ্ছে মেসন, গভীর মানে হচ্ছে কি গ্রাভিট্রন, বাবে মানে ভূষণ, আর এটা হচ্ছে ভূষণ আর কি। পাপ্পুকে মানে এটা হচ্ছে আয়ন, ভালোবাসে, আর হচ্ছে বর্ষণ আবার মনে রাখলাম। কিন্তু এখানে একটা মিস করছে, সেটা হচ্ছে পজিটন। যেমন তোমরা মনে রাখবা আগেরটা বা এখানেরটা দিই। তারপরে হচ্ছে কি যৌগিক মূল কণিকা। যৌগিক হচ্ছে কি ডিউটেরন আর আলফা। তো এই সম্পর্কে আরো অনেক জানার আছে, পরে বড় ক্লাসে ওইটা শিখবা। তো আমরা এই দেখলাম। এখন আসি আরেকটা ট্রিক্স আমি দিয়ে যাচ্ছি, সেগুলোর মধ্যে আমরা তো স্থায়ী মূল কণিকা নিয়ে গাণিতিক সমস্যায় করবো, আর এগুলো নিয়ে এতটা ঝামেলা আমরা যাবো না। যৌগিকটা একটু কাজে লাগবে। একটা ওই বিশেষ করে যে মলিকুলার অ্যান্ড অ্যাটমস নিয়ে একটু বলছি, মনে রাখবে এবি, এবি, এম এ মানে কি তা অ্যাটম। বি দিয়ে কি, আমার নাম যুক্ত করবো না। বিদে হচ্ছে এটা হচ্ছে বার্জিলিয়াস আবিষ্কারক কি, পরমাণু আবিষ্কার করছে কি। এটা আমার নাম বললে তোমার হিংসে হবে, তো তাই আমার বড় ভাই বার্জিলিয়াস এটা আবিষ্কার করছিল এটা। ঠিক আছে। এ
বি আবিষ্কার করছে। এম মলিকুলার, তো এটা আবিষ্কার করছে কে? এ। এতে কে হতে পারে? অ্যাভোগাড্রো, নাম শুনেছ? অ্যাভোগাড্রো। তো ওই ছিল আবিষ্কারক। ওরা কারা? এবিএমএ, নুসরাত। এই এ বি দিয়ে এবং এম এ দিয়ে মূল বিষয়টা কি? যে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। এই কথাটা কে বলছিল? সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। তাই এই কথাটা আমরা বলতেছি যে সকল সংখ্যক পরমাণু থাকে। কে বলছিলেন এটা? বি, মানে ভার্জিলিয়াসে বলছিলেন। সূত্রগুলো মনে রাখবেন। পরে যাচ্ছি, মানে এই সূত্রের ক্ষেত্রে এ বি দিয়ে মূলত বোঝানো হচ্ছে এটাই যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। উক্তিটি কার? ভার্জিলিয়াসে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, মলিকুলার থাকে। এই কথাটা বলছিলেন কে? অ্যাভোগাড্রো। এই ছিল পুরার কাহিনী। পরবর্তীতে আমরা গিয়ে পড়বো গাণিতিক সমস্যা, যে পরমাণু মডেল নিয়ে। আইসোটোপের ব্যবহার আমরা পরে দেখব। আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো চলে যাই সরাসরি। কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি আছে? কোয়ান্টাম সংখ্যাগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলো। কোয়ান্টাম সংখ্যা কি, আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ধারণাটাই বাকি। একজন মানুষের সঠিক ঠিকানা না জানলে যেমন তাকে খুঁজে বের করা সমস্যা। এখন আমি বললাম মিস্টার হারিস, সে ঢাকায় থাকে। এখন কোথায় আমি দেশে, তাকে কিভাবে বের করবে? তার ঠিকানা জানতে হবে। আমরা যদি বলি যে সে সিলেটে থাকে, কোথায় থাকে? সে উপশহরে থাকে। তুমি উপশহর বের করতে পারবে না। এ বি সি ডি এই ব্লক আছে, কোন ব্লকে যাবে? এইভাবে খুঁজতে খুঁজতে তুমি ধরো সে ডি ব্লকে থাকে, তখন তার বাসা নম্বর লাগে। বাসা নম্বর গেলা, তখন সে কোন ইউনিটে থাকে? তখন তুমি মনে করো তার ইউনিটের এটাও জানো যে 3 তলা বা 3A তে থাকে, তখন তার খুঁজে দেবে, দরজা টুকটুক করবা যে সে হারিস বেরিয়ে আসবে, বেরিয়ে এসেছে হারিস। তাহলে এখন যদি না স্যার আমি ফোন দিব তাকে সে খুঁজে আসবে, আরে বাবা ফোন দিব তো এই জিনিসটা তো তোমার জানতে হবে, তাকে যে ফোন দিতে হবে। এই জিনিসটা যদি না জানো তাকে তো তুমি টুকিয়ে পাবে না, মানে টুকিয়ে মানে খুঁজে পাবে না। তাই আমরা বলতেছি একটা ইলেকট্রন পরমাণু থেকে কতটুকু দূরে বা কতটুকু কাছে, কোন শক্তি স্তরে কিভাবে আছে, সেটাকে বোঝানোর জন্য আমাদের মিনিমাম 4টি কোয়ান্টাম সংখ্যা লাগবে। তাই যে সকল রাশি বা সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের অবস্থান, আকৃতি, ত্রিমাত্রিক অভিবিন্যাস, ইলেকট্রনের কক্ষপথ বা এটাকে কি বলবো, যে কক্ষপথ বা ওই কক্ষ বরাবর স্পিন, আবর্তন ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়, সেটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এক কথায় বলি আমরা, যে সকল সংখ্যা বা রাশি দ্বারা একটা পরমাণুর ইলেকট্রনের তার বিভিন্ন তার আকৃতি, তার মানে তার এই শেপ যেটাকে আমরা বলবো, হ্যাঁ তার শেপ আকৃতি যেটাকে বলতেছি, তার ঘূর্ণন ইত্যাদি অভিবিন্যাস সম্পর্কে ধারণা পাই, সেটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা 4টা ভাগে ভাগ করি, মানে মূলত 4টা আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজোমিথাল কোয়ান্টাম নাম্বার, তারপরে হচ্ছে চুম্বকীয় বা ম্যাগনেট কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এই হচ্ছে 4টা। তো এইগুলাকে কি প্রত্যেকটার একটু সংজ্ঞাগুলো যদি আমরা বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা প্রধান শক্তি স্তরকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা যেগুলোকে বলি সাধারণত এই যে এগুলো হচ্ছে শক্তি স্তর, এগুলোকে প্রত্যেকটাকে আমরা একটা নম্বর বা নাম্বার, যেমন n = 1, n = 2, n = 3, n = 4,
এই যে একটা ক্রমিক নম্বর দিয়ে প্রকাশ করা হচ্ছে, এইটাই বলতেছি যে পরমাণুতে ইলেকট্রনের প্রধান শক্তি স্তরকে যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেই সংখ্যাটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলবো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি কি দ্বারা? n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে আবার n এর মান যখন 1 হয়, এটার আবার প্রতিটা শেলকে আমরা আলাদা আলাদা ভাবে নামকরণ করতে পারি, কে শেল, এল শেল। তবে এগুলো শেল যখন বলবো এটা অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। তখন যখন কে শেল হবে n ইকুয়াল টু কত হবে? 1, মানে n ইকুয়াল টু 2 হলে এল শেল এইভাবে যাবে। প্রতিটা শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য বিজ্ঞানী বড় একটা সূত্র দিয়েছেন, সেটা 2n²। যাই পরেরটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী সমারফেল্ড। সমারফেল্ড এটা বিজ্ঞানী বোরের ধারণাটাকে একটু সংশোধন করে নিয়ে আসছেন। ওনার কথাটা হচ্ছে যে কোয়ান্টাম, মানে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বলবো? যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি প্রধান কোয়ান্টাম স্তর বা শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এইগুলো, আর শক্তি স্তর এই যে 1 2 3 4 গুলা যেটা দিচ্ছি এগুলো শক্তি স্তর। উনি উপস্তরের ধারণা দিয়েছেন, মানে এস পি ডি এফ, এগুলো হচ্ছে উপস্তর বা সাব অরবিট, এগুলো ধারণা দিয়েছেন। তাহলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি প্রধান কোয়ান্টাম স্তর বা শক্তি স্তরের উপস্তরগুলোর সংখ্যা প্রকাশ করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজোমিটাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করব। যে ছোট হাতের এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তবে সবসময় মনে রাখতে হবে এটার ভ্যালু বা মান হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার চেয়ে 1 কম। তবে লিখতে হবে সেটা এরকম, যেমন n is equal 4 হলো, তাহলে l বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে সেটা লিখতে হবে 0 থেকে n-1 পর্যন্ত l এর মান। তাহলে কত হবে? 4 থেকে একবারে 3, অর্থাৎ l এর মান 3টা আসতেছে। কি কি আসতেছে দেখো এখানে, 0 1 2 3, এই 4টি অঙ্ক বা 4টি ডিজিট। এই 4টা ডিজিটের জন্য যখন l এর ভ্যালু 0 ডিজিট, সো s উপস্তর। যখন ডিজিট 1 তখন p উপস্তর, যখন 2 তখন d উপস্তর, যখন 3 তখন f উপস্তর। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যখন n is equal to 4 অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজোমিটাল কোয়ান্টাম নাম্বার l is equal to হবে 4টি উপস্তর। 4টি উপস্তর, আর এটাকে আমরা বলি যে 0 থেকে n পর্যন্ত তার, আর এটাকে এক কথায় বলি l, 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ l এর মানটা এখানে 1, মানে 0 1 2 3 সবগুলোই এখানে অন্তর্ভুক্ত আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করার জন্য কি লিখি? l, আর এটার আবার s p d f দ্বারাও আমরা আলাদা আলাদা ভাবে প্রকাশ করতে পারি। সংজ্ঞা ছিল যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি প্রধান কোয়ান্টাম স্তর বা শক্তি স্তরের উপস্তরগুলোর সংখ্যা প্রকাশ করা যায়, সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যাচ্ছি পরের স্টেপে, যে এই ক্ষেত্রে উপস্তরের পরের অংশটা আছে কি, হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে আমরা কি বুঝি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং বিষয়টা কি? এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপস্তরে প্রত্যেকটা উপস্তর, এন এক্সাম্পল দেন এস পি ডি এফ, এগুলো হচ্ছে উপস্তর বা সাব অরবিট আমরা বলি। প্রত্যেকটা উপস্তরের একটা শেপ কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে প্রতিটা উপস্তরের সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এগেইন, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস
সম্পর্কে ধারণা পাওয়া যাবে তাকেই বলা হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 1800 মানে 1896 সালে বিজ্ঞানী জিম্যান, বালাউদ্দিন বিজ্ঞানী, তার বাবা মার নাম রাখছিলেন জিম্যান, তিনি এটা আবিষ্কার করেছিলেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে ছোট হাতের এম সব সময় নির্ভর করবে এল এর উপর, সে পুরোপুরি ডিপেন্ড হবে এল এর উপর। ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপর? এল এর উপর। এই আমরা লিখতে পারি যে এল এর মান মানে এমটা হবে সব সময় 0 সহ প্লাস মাইনাস এল। দেখেন এমটা হবে 0 সহ প্লাস মাইনাস এল। এক্সাম্পল আমরা দিব এই ক্ষেত্রে। পরে আসতেছি স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রতিটি এম এর যে এখানে 0 সহকারে এখানে যে ডিজিট গুলো আসবে প্রত্যেকটা ডিজিটের জন্য প্লাস মাইনাস হাফ। তাই এই ক্ষেত্রে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারটাকে, এটা হচ্ছে 1925 জিই, আর এর বিজ্ঞানীদের নামগুলো সুন্দর সুন্দর নাম, তারা বাবা মায়ের রাখছে, ইউলেনবেক ও গাউলস্মিথ মনে হয়। আচ্ছা, দেখবে তোমরা একটু সঞ্জিত কুমার গুহের বই মনে সুন্দর ইনফরমেশন দেয়া আছে। তাহলে এই 4টি কোয়ান্টাম সংখ্যার ব্যবহার করে আমরা যে কোনো একটা পরমাণু তার যে কোনো একটা শক্তি স্তরের ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা, সে কতটুকু দূরে কতটুকু কাছে তা নির্ণয় করতে পারি। উদাহরণ হিসেবে আমরা চলে যাচ্ছি একবারে ধরো 4 নাম্বার বা 3 নাম্বার একটা দিই, প্রথম ছোট দিকে শুরু করি, 1 2 তো বেশি ইজি হয়ে যায়। তো তৃতীয় শক্তি স্তরে, এভাবে শক্তি স্তর না বলে এভাবে বলতে পারে যে কে এল এম, এম শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম, অর্থাৎ 4টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করব। তাহলে আমরা সেটা কিভাবে লিখব? এটার জন্য আমরা একটা চার্ট লিখব। চার্টটা আমরা আগে যেটা করছিলাম, এই চার্টটাই ইম্পর্টেন্ট মূলত। ক্যাশেল, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে তোমাকে যদি শেল উল্লেখ করে বলে তাহলে শেলের নামটা লিখে দিবা। আর শেল আমরা বললাম কি কে এল এম, এম শেল না, এম শেল। এরপরে যেগুলো আছে শেলের পরে কি কি লিখবো, তো আমরা শেল লিখলাম। পরে আসতেছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এগুলো লিখবো। প্রধান কোয়ান্টাম আমি সংক্ষেপে লিখে দিই, বাংলায় লিখবো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এটা লিখবা এল হচ্ছে 0 থেকে n-1, এটা লাইনটা এখানে হবে না তাই এখান থেকে লিখে দেব 0 থেকে n-1 পর্যন্ত। এই গেল সহকারী। উপস্তর লিখবো একটা স্টেপ, উপস্তর বা সাব অরবিট, একটা এক্স। এরপর হচ্ছে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা মানে এম, তো এমটাকে আমরা কিভাবে লিখবো? এম ইকুয়াল টু হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল। এরপরে আসতেছে কি অরবিট সংখ্যা, এটা 90 এ পড়ছিলাম, অরবিট সংখ্যা এই স্পিন কোয়ান্টাম নাম্বার বা এস লিখবো আমরা, এই ফিনিশিং আর